সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব। গর্ভগৃহকে যাতে ভক্তরা প্রদক্ষিণ করতে পারে সেজন্য এরকম ছোট প্যাসেজ আছে। হচ্ছে নব দুর্বা দলশ্যাম, নতুন দুর্বাঘাসের ন্যায় রঙে শ্যাম এবং শ্যামার রং মিলিত হয়ে এই দেবী মূর্তি উনি প্রত্যক্ষ করেছিলেন বাংলার 1357 সালে। রাস্তার একদম পাশেই রয়েছে মন্দির। বাবা স্বপ্নাদিষ্ট হন যে মায়ের মন্দির যেন কালীঘাটের মতো কিছুটা দেখতে হচ্ছে, তাই সেই ভেবেই মায়ের মন্দির কালীঘাট মন্দিরের আদরে মায়ের মন্দির বানানো হয়েছে। দেবজ্যোতি আমার মেয়ের বিয়েতে মায়ের বড় ছবি প্রেজেন্ট করেছে, সেই ছবিটাই এখন আমার লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সদ্য উদ্বোধন হওয়া দ্বিতীয় কালীঘাট মন্দির। না, ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই, সব কিছু স্পষ্ট করে বলছি। আপনারা যদি মনে করতে পারেন তাহলে 2 বছর আগে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম মা সবুজ কালীর মন্দির। সেই মন্দিরটাই নতুনভাবে সেজে উঠেছে, সেই মন্দিরটাই নতুনভাবে গড়ে উঠেছে। আর নতুন এই রূপ দেখলে আপনারা বলতে বাধ্য হবেন এ যেন সাক্ষাৎ কালীঘাটের কালী মন্দির। তো সমস্ত তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে, যেমন কি করে পৌঁছবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক মা সবুজ কালীর নতুন এই মন্দিরে। আজকের গন্তব্যস্থল হলো নালিকুল স্টেশন। আপনারা হাওড়া স্টেশন থেকে আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল বা তারকেশ্বর লোকাল ধরে চলে আসতে পারেন এই নালিকুল স্টেশনে। আর যদি মেন লাইন থেকে যান তাহলে নৈহাটির থেকে ব্যান্ডেল শেওড়াপুলি হয়ে চলে যেতে পারেন নালিকুল স্টেশনে। আমি নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি, তাই নৈহাটির থেকেই যাব ব্যান্ডেল শেওড়াপুলি হয়ে। তো চলুন ট্রেনে উঠে পড়ি। দাঁড়িয়ে আছি শেওড়াফুলি জংশনে। এখান থেকে 1:45 হাওড়া গোঘাট লোকাল ধরে যাব নালিকুল স্টেশন। এখন ঘড়ি কাটায় বাজে 1:15, তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। ততক্ষণ চলুন কিছু খেয়ে নিই। তো অবশেষে পৌঁছে গেছি নালিকুল স্টেশনে। হাওড়া থেকে যদি আসেন তাহলে আপনার সময় লাগবে 1 ঘন্টা 5-10 মিনিট মতো, আর যদি শেওড়াফুলি হয়ে আসেন তাহলে সময় লাগবে 20 মিনিট মতো। নালিকুল স্টেশন থেকে বেরিয়ে যে অটোগুলো শিয়াখালার দিকে যাচ্ছে সেই অটোতে আপনাদের উঠতে হবে আর নামতে হবে সবুজকালী স্টপেজ বা নারকেলতলা স্টপেজ। তো চলুন দেখিয়ে দিচ্ছি কোথা থেকে অটোটা ধরবেন। এইদিকে চলে গেল হাওড়ার দিকে আর এদিকে তারকেশ্বরের দিক। এটি হলো নালিকুল স্টেশন। এবার আপনাকে নামতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে নেবে আপনি তারকেশ্বরের দিকে এগোবেন। সামনেই রয়েছে একটা ওভারব্রিজ, ওভারব্রিজ পার করে আপনাকে অটো ধরতে হবে। তো এই হলো সেই ওভারব্রিজ দিয়ে আমি পার হয়ে বাঁদিকের রাস্তাটাই যাব। তো এই যে ঢালাই রাস্তা দেখছেন, ঢালাই রাস্তা ধরে দুপা সামনের দিকে গিয়ে বাঁদিকে টার্ন নিলেই পড়বে অটো স্ট্যান্ড। আপনারা যদি ওভারব্রিজ ক্রস না করেন তাহলে স্টেশন থেকে নেবে এখান দিয়ে আসতে পারেন, এই যে শেষ প্রান্ত। তবে আমি সাজেস্ট করব এরকম ওভারব্রিজ ক্রস করে আসার, কারণ এখানে অনেক সময় মালগাড়ি দাঁড়িয়ে থাকে। এই যে বাঁদিকে টার্ন নিলেই দেখতে পাচ্ছেন সামনে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, আর অটোর গায়ে লেখা আছে নালিকুল শিয়াখালা। তো বর্তমানে চলে এসেছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ মা সবুজকালী মন্দিরের একদম সামনে। অটোতে যখন উঠবেন তখন অটো দাদাকে বলবেন যে সবুজকালী মন্দির, সকলেই চেনে। আর একটা স্টপেজ হয়ে গেছে এখানে, যদি বুঝতে না পারে, বাই চান্স বুঝতে না পারে, তাহলে বলবেন নারকেলতলা স্টপেজ। অটোতে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। যে রাস্তা দিয়ে আপনি আসবেন সেই রাস্তার একদম পাশেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের আদলে একটি মন্দির তৈরি হয়েছে, সেটাও আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলে আছে,
টেম্পলস অফ বেঙ্গল সিরিজের যে প্লেলিস্ট সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। তো এবার চলুন মন্দিরটি আপনাদের দেখিয়ে দিই। তো এটাই হলো নারকেলতলা স্টপেজ, রাস্তার একদম পাশেই রয়েছে মন্দির। যেহেতু আজকে বাৎসরিক উৎসব বা বাৎসরিক পুজো, সেই জন্য সুন্দর করে সাজানো হয়েছে। আর রাস্তা পার হলেই আপনি দেখতে পাবেন বাঁদিকে লেখা রয়েছে হুগলি জেলার বিখ্যাত সবুজকালী মায়ের মন্দির অধিকারী বাড়ি। তো চলুন ভিতরে প্রবেশ করি। আচ্ছা, ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিই। এখন প্যান্ডেল করা আছে বলে হয়তো ভালোভাবে দেখা যাবে না, তাও যতটা পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের চূড়াটা দেখছেন যেমন কালীঘাটের কালী মন্দির যেমন আটচালা বিশিষ্ট, সেইভাবেই তৈরি করা হয়েছে। রাতের বেলা আলো জ্বলে ওঠার পর আরও বেশি সুন্দর লাগবে। এই দেখুন, তো চলুন এবার ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই সামনে একটি ছোট স্টেজ করা হয়, আর এবছর 75তম বাৎসরিক উৎসব। এই যে, আর এর ঠিক পাশেই রয়েছে মূল মন্দির। এই যে পাশেই মূল মন্দির। মেন রোড দিয়ে দুপা এসে ডান দিকে টার্ন নিলেই পড়বে মূল মন্দির। মূল মন্দিরটি কিন্তু আগে খুবই ছোট ছিল, এখন দেখছেন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, পুরো মেঝে পাথর দিয়ে বাঁধানো। আর কালীঘাটের কালী মন্দির যেরকম আটচালা বিশিষ্ট, ঠিক তেমনই এই মন্দিরটিও অপূর্ব লাগছে। তো চলুন একবার গর্ভগৃহের সামনে যাওয়া যাক। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার। বর্তমানে দাঁড়িয়ে আছি গর্ভগৃহের সামনে। গর্ভগৃহের সামনে উপরের দিকে খুব সুন্দর একটা ঝাড়বাতি আছে। যদি আপনি গর্ভগৃহের ভিতরে তাকান তাহলে দেখতে পারবেন উপর দিকে বিশাল বড় একটা গোলাকার অংশ বিশেষ রয়েছে, আর দেখতে বেশ সুন্দর লাগছে। আর মায়ের গাত্রবর্ণ এখানে সবুজ বর্ণের এবং মা চতুর্ভুজা। মা বিরাজ করছেন পদ্ম ফুলের মতন একটি বেদির উপরে। মায়ের এক পাশে আছেন ডাকিনী, আরেক পাশে যোগিনী। আর মা এখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেবের উপরে। গর্ভগৃহকে যাতে ভক্তরা প্রদক্ষিণ করতে পারে সেজন্য এরকম ছোট প্যাসেজ আছে দেখুন। আর এপাশে আর ওপাশে দুটো দরজা আছে, এপাশ দিয়েও কিন্তু আপনি মাকে দর্শন করতে পারবেন। আমার নাম দেবজ্যোতি অধিকারী, আমি বর্তমান সবুজকালী মায়ের মন্দিরের বর্তমান আহ্বায়ক। আচ্ছা, ইতিহাসটা বলতে গিয়েই আমাদের সবুজকালী মা কেন হলো সেটা বলা হয়ে যাবে। আসলে আমরা বৈষ্ণব। আমার দাদু ঈশ্বর স্বর্গত শ্রী শ্রী বটকৃষ্ণ অধিকারী, উনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর ভিনরাজ্যে চাকরি করতেন। তো চাকরি ওনার খুব একটা পছন্দ ছিল না, ভালোও লাগতো না। উনি ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন, বাঁশি বাজাতে পারতেন। উনি চাকরিতে ওনার মন লাগতো না। তো একটা সময় পরিবারের চাপে এবং ওনার যেতেও ইচ্ছা করেন, একটা দূরে ট্রান্সফার করা হয়। দাদু চাকরি থেকে রিজাইন দিয়ে উনি গ্রামে ফিরে আসেন। আর আমাদের গ্রামের যা পেশা হয়, অন্যের জমিতে চাষ করা বা গরু পালন, এইসবই তো করেই জীবিকা নির্বাহ করতে হয়। তো সেই জন্য দাদু আমাদের এখানে একটি গ্রামের যে মাঠ রয়েছে, যেখানে গরু চাষ করা বা গরু নিয়ে যাওয়া হয়, মাঠে গরু নিয়ে যাওয়া হয় বা জমিতে চাষ করা হয়, এই চাষের জমির চারিদিকটা একটা জায়গা আছে, চারিদিকটা চাষের জমি, মাঝখানটা ঠিক শ্মশান ভূমি এবং শ্মশানটা জঙ্গল। তো সেইখানে বসে দাদু বাঁশি বাজাতেন এবং গরু বেঁধে দিয়ে উনি রেস্টের সময় বসে বাঁশি বাজাতেন। আর আমরা তো জানি যে সঙ্গীত একটা আধ্যাত্মিকতার মাধ্যমে, সাধনার সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে আরও তাড়াতাড়ি দ্রুত পাওয়া যায়। তো দাদু তারপর থেকে আস্তে আস্তে ওনার মনন পুরোপুরিভাবে ঈশ্বর সাধনা এই সমস্ত জায়গায় চলে যেতে থাকে। এবার দাদু তখন কি করেন, গুরু খুঁজবো, সাধনা করব, এরকম উনি খুঁজতে থাকেন, কিন্তু কাউকে উনি পাননি কোথাও। পরবর্তীকালে দাদু একদিন হঠাৎ করে গরুর খোঁটা পুঁচ্ছিলেন মাঠে গরু নিয়ে গিয়ে। তো সেখানে ওনার নাম ধরে একজন ডাকেন, বটকৃষ্ণ। দাদু তখন পিছন ঘুরে তাকান, দেখেন যে একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছেন। দাদু ওনাকে দেখে অবাক হন। সেই সন্ন্যাসী বলেন যে তোমার আজকে দীক্ষা হবে, আমি তোমাকে দীক্ষা দেবো আজকে। তো দাদু অবাক হয়ে যান যে দীক্ষা দেবে, আমি তো খুঁজছিলাম। এটা একটা মনের মধ্যে একটা খুশি হলো। এবং তারপরে মুহূর্তে ভাবলো যে এখানে আমরা তো প্রতিদিন আসি, এখানে সাধক এই শ্মশানের মধ্যে এসে আছে, আমি জানি না। পরবর্তীকালে দাদু তার মা বাবার অনুমতি নিয়ে ওই সন্ন্যাসীর কাছে দীক্ষা হয়। দীক্ষা হওয়ার পর দাদু পুরোপুরি তন্ত্র সাধনা করতে শুরু করেন
এবার এইটা যখন পরিবারের লোক জানতে পারলো, আমরা প্রথমেই বললাম যে আমরা বৈষ্ণব, আর গোটা বৈষ্ণব পাড়ার মধ্যেখানে আমরা থাকি, তো তৎকালীন সময়ে বৈষ্ণব এবং শাক্তের দ্বন্দ্ব যেমন আজও আছে, তৎকালীন সময় আরও ভয়ঙ্করভাবে ছিল। এই কথাটা তেতো হলেও সত্যি, আজও আছে শাক্ত এবং বৈষ্ণবদের দ্বন্দ্ব। এবং তাও সেই সময় তো আরও কিছু মোড়ল প্রথা ছিল। তখন দাদুকে বলা হয় যে এরকম শ্মশান সাধনা এসব করলে বা এসব করলে বাড়ি থেকে তোমাকে বিতাড়িত হতে হবে বা পরিবারের লোকের চাপে। দাদু কারোর কথা শোনেনি, উনি ওনার কাজ যথারীতি চালিয়ে যাচ্ছিলেন। তেমন সময় মায়ের স্বপ্নাদিষ্ট হন উনি। মা বলে যে তুমি আমাকে কতদিন আর এইভাবে ঘটে যন্ত্রে লুকিয়ে পুজো করে বেড়াবে, তোমার বাড়িতে আমি মূর্তিরূপে প্রতিষ্ঠা পেতে চাই। এই কথা যখন সবাইকে দাদু জানালেন, সবাই তো রেড়ে করে উঠলেন। গ্রামের মোড়লরা বললেন তোমাদের এক ঘরে করে দেওয়া হবে, এবং নানা রকম পারিপার্শ্বিক সামাজিক চাপ চলে আসে। আজ থেকে প্রায় 80-90 বছর আগেকার ঘটনা বলছে। তো দাদু পিছিয়ে যান। তো এমন একটা বিশেষ স্থিতিতে দাদু ওই শ্মশানে বসে সাধনা করছেন, উনি হঠাৎ করে দেখতে পান সাধনার মধ্যে মধ্যরাত্রে হঠাৎ শ্মশান পুরো ভূমি একদম আলোর জ্যোতিতে ভরে গেছে। স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা দাঁড়িয়ে রয়েছেন, এবং ওনারা উভয়ে বলছেন দাদুকে যে তোমরা যে আমাদেরকে ভেদজ্ঞান করছো, আমরা কিন্তু এক এবং অভিন্ন। দেখবে তখন দেখছেন ওই শ্যাম এবং শ্যামা একই অঙ্গে মিলিত হয়ে এক অদ্ভুত দেবী মূর্তির উনি দেখতে পান, যেটির গায়ের রং সবুজ, অর্থাৎ নব দুর্বা দল শ্যাম। ওই দুর্বা ঘাসের ন্যায় রঙে শ্যাম এবং শ্যামা, শ্যামার রং এবং শ্যামের রং মিলে উনি এই সবুজ বর্ণের দেবী মূর্তি কোনো প্রত্যক্ষ করেন। এবং ওই দেবী মূর্তি বলেন যে তুমি বাঁশি বাজিয়ে তুষ্ট করেছো বলেন শ্যাম তোমার কাছে এসেছেন, কৃষ্ণ তোমার কাছে এসেছেন, এবং শ্মশান সাধনা করে সিদ্ধি লাভ করে তুমি মাকে পেয়েছো। তাই উভয় রূপ তোমার কাছে আমরা প্রতিষ্ঠা পেতে চাই। আর তুমি মানুষকে গিয়ে বোঝাও যে এই রূপ নিছকই কল্পনা নয়। আর সেটাই সত্যি করে আমরা যখন কাহিনী এতে যাই, পুরাণে যাই, যখন ব্রজে শ্রীকৃষ্ণ এবং রাধিকা যখন প্রেমালাপ করছিলেন, জটিলা কুটিলা আয়ন ঘোষকে অর্থাৎ রাধিকার স্বামীকে গিয়ে যখন জটিলা কুটিলা গিয়ে বললেন তোমার স্ত্রী শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করছে, আয়ন ঘোষ ছিলেন শাক্ত এবং কালীর উপাসক, উনি ক্রোধান্বিত হয়ে যখন ওখানে দেখতে যান যে স্ত্রীকে ধরবেন, তখন শ্রীকৃষ্ণ তো ভগবান, উনি জানতে পেরে গিয়েছিলেন যে আয়ন ঘোষ আসছে। তখন উনি কালীর রূপ ধরে নিয়েছিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ ধরে নিয়েছিলেন, এবং উনি রাধিকাকে বলেছিলেন যে তুমি কালীর পুজো করো। তো সবাই গ্রামবাসী সহ আয়ন ঘোষ যখন এসে দেখলেন রাধিকা কালী পুজো করছে, এই ঘটনাটা ওখানে রটে গিয়েছিল। আর ওই রটে যাওয়ার জন্য এই আজকের তিথিকে কালী পুজোকে বলা হয় রটন্তী কালী পুজো, যে তিথি আজকে। আর এই তিথিকেই দাদু, এই তিথিতেই সবুজ কালী মাকে, অর্থাৎ এখানে কৃষ্ণ এবং কালীর উভয় সংমিশ্রণ রূপকে দাদু এই রটন্তী কালী পুজো তিথিতে প্রতিষ্ঠা করেন। নিছক কল্পনা এটা নয়, সেটার বর্ণনা আমি পুরাণের মাধ্যম দিয়ে বললাম। এবং সবুজ রং হওয়ার কারণ আমি বললাম, কারণ হচ্ছে নব দুর্বা দল শ্যাম, নতুন দুর্বাঘাসের ন্যায় রঙে শ্যাম এবং শ্যামার রং মিলিত হয়ে এই দেবী মূর্তি উনি প্রত্যক্ষ করেছিলেন বাংলার 1357 সালে। আজকে মায়ের 75তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস, সেই থেকে মায়ের পূজা চলে আসছে। এবং ওই দেবী মূর্তির বলে দেওয়া এবং বর্ণিত পূজা পদ্ধতি মেনেই মায়ের এখানে গুহ্য তন্ত্রমতে পূজা হয়। এবং এখানে কৃষ্ণের পূজা কোনো আড়ম্বরে হয় না। কৃষ্ণের পূজা হয়, যেহেতু দাদু কৃষ্ণকে তুষ্ট করেছিলেন বাঁশি বাজিয়ে, তাই এখানে বাঁশি বাজিয়ে কৃষ্ণের পুজো হয়। আর মায়ের পুজো হয় তন্ত্রমতে, প্রাচীন গুহ্য তন্ত্রমতে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব। মায়ের নতুন মন্দির হওয়ার পরিকল্পনা যখন নেওয়া হচ্ছিল, আর্থিক প্রতিকূলতা বিভিন্ন রকম সময় বাধা এসে দাঁড়াচ্ছিল। তার পরবর্তীকালে ভক্তদের সাহায্যে এগিয়ে আসে, এবং মায়ের যে মূর্তি বা মানে যে মন্দির যেটা বানানো হবে, যেটা পরিকল্পনা ছিল, সেটার পরিকল্পনার মানে 360 ডিগ্রি ঘুরে গিয়ে আজকে যে মন্দির মায়ের প্রতিষ্ঠা হয়েছে, সেটা মায়ের কৃপায় এবং মা করিয়ে নিয়েছেন। এবং সেই সময় বাবা স্বপ্নাদিষ্ট হন যে মায়ের মন্দির যেন কালীঘাটের মতো কিছুটা দেখতে হচ্ছে। তাই সেই ভেবেই মায়ের মন্দির, কালীঘাট মন্দিরের আদলে মায়ের মন্দির বানানো হয়েছে। এটা নিছকই কোনো অনুকরণ নয়, এটা উনি আদেশ পেয়েছেন স্বপ্নাদেশে যে এরকম মায়ের মন্দির হচ্ছে যেটা কালীঘাটের মতো দেখতে। তাই কালীঘাট মন্দিরের আদলে কোনো দিনও অনুকরণে নয়, বা কারণ হচ্ছে পুরোপুরি হুবহু নকল তো নয়, একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে যেটা কালীঘাটের আদলে মানুষজন দেখে ফিল করতে পারবেই যে একটা কিছুটা কালীঘাটের ছোঁয়া চূড়ার মধ্যে রয়েছে। আমি বেশিরভাগ সময় গরমকালের সময়ের টাইমিংটাই বলে দিচ্ছি। আমি একদম মার্চ টু নভেম্বরের সময়টা, অক্টোবর নভেম্বরের সময়টাই বলে দিচ্ছি। শীতকালের সময়টা ওটা 1 ঘন্টা করে আরও পিছিয়ে যাবে। যেটা হচ্ছে সকালে পুজো দেওয়ার সময় সকাল 10:30 থেকে 12টার মধ্যে, নর্মালি সময় 10:30 থেকে 12টার মধ্যে। দুপুরবেলা মন্দির 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকবে, এবং 4টের পর থেকে রাত 8টা পর্যন্ত মায়ের দর্শন বা পুজো দেওয়া যাবে। অমাবস্যায়, প্রতি অমাবস্যায় এখানে যারা দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, তাদের বিভিন্ন সমস্যার জন্য বা বিভিন্ন কারণে আহুতি দেওয়ার জন্য এখানে আসেন। সেই যজ্ঞাহুতি হয় অমাবস্যার, এবং অমাবস্যার পরে তার যজ্ঞের পরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে, সেটাও আগে থেকে একটু জানিয়ে দিলে আয়োজনের সুবিধা হয়। সেটা শুধুমাত্র অমাবস্যায়, না ওসব কোনো রকম ভোগ খাওয়ার জন্য বা যজ্ঞে আহুতি দেওয়ার জন্য এখানে 1 টাকাও লাগে না।
আচ্ছা, আগের থেকে জানাতে কোনো ফোন নাম্বারে? ফোন নাম্বার হচ্ছে 8116032631, 8345915598। এই নাম্বারে একটু আগে থেকে জানালে যে আমরা এরকম যেতে চাই বা ভোগ খেতে চাই, বিষয়ে আমি হেল্প করে দেবো। ধন্যবাদ। মন্দিরের ঠিক পাশে এখানে প্রসাদ বিতরণের জায়গা রয়েছে, প্রচুর ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করছেন। তো আমিও বসে পড়লাম মায়ের প্রসাদ গ্রহণ করতে। প্রথমে দেয়া হলো প্লেট এবং গ্লাস, তারপরে আসলো গরম গরম অন্ন এবং শাক ভাজা। শাক ভাজার পর দেওয়া হলো ডাল, ডালের পর দেওয়া হলো ঝুরি ঝুরি আলু ভাজা, তারপরে পাঁচমেশালি একটি তরকারি এবং সবার শেষে চাটনি। কৃষ্ণা নাহা। কোথা থেকে এসেছেন? আমি কুদঘাট, টালিগঞ্জ কুদঘাট। আচ্ছা, এই অত দূর থেকে? হ্যাঁ। এখানে এসে আপনার অনুভূতি কেমন? এখানে এসে আমার অনুভূতি, আমি মানে মায়ের কৃপায় ধন্য, আমি এইটুকুই আমার অনুভূতি। আমি মাকে ছাড়া কিছু বুঝি না এখন। আমার বাড়িতেও প্রতিষ্ঠিত শিব মন্দির আছেন, তিনিও স্বপ্নাদিষ্ট আছেন, কিন্তু সেই বাবা এবং এই মা, এরাই আমার রক্ষাকর্তা, আমার মাথার ছাদ। আচ্ছা আচ্ছা, কত বছর হলো এখানে আসছেন? আমি এখানে খুব বেশি দিন আসছি না, বছর দুয়েক হলো। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার দুর্ভাগ্য যে এই খবরটা আমি উনি জীবিতকালে পাইনি, পেলে হয়তো ওনাকে আমি আরও বাঁচিয়ে রাখতাম, কারণ মায়ের যা কৃপা সেখানে এটা সম্ভব হতো, কারণ আমি অনেক ফল পাচ্ছি। মনস্কামনা পূরণ হয়েছে? মনস্কামনা পূরণ হচ্ছে, মানে আমার মেয়ের খুব নার্ভের সমস্যা ছিল, বাবা মধু পড়ে দিয়েছিলেন, সেই মধু খেয়ে মেয়ে অনেক ভালো আছে। সত্যি কথা বলতে আমার জামাইয়েরও কিছু বাড়ির প্রবলেম ছিল, কিন্তু বাবা কবজ দেওয়ার পর মায়ের ওই ইয়েতে তারও সব প্রবলেমগুলো, বাড়ির প্রবলেমগুলো কেটে গেছে। কাজেই আমরা ভীষণভাবে উপকৃত এখান থেকে। দেবজ্যোতি আমার মেয়ের বিয়েতে মায়ের বড় ছবি প্রেজেন্ট করেছে, সেই ছবিটাই এখন আমার প্রাণ। ওই ছবিটার ওপর নির্ভর করে, আর আমার বাড়ির শিব ঠাকুর আছেন, দুজনের ওপর নির্ভর করে আমি বেঁচে আছি। আচ্ছা, তো এই ছিল হুগলি জেলার জাগ্রত মা সবুজ কালী মন্দির। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক মন্দির নিয়ে। আন্টিদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।